নমস্কার, আমি ছন্দা। ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দা উইথ ম্যাথ। আগের ক্লাসে আমি তোমাদেরকে সরল সুদ সম্পর্কে শিখিয়েছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে মূল টাকা শেষ পর্যন্ত একই থাকে, আর এই মূল টাকার ওপরই নির্দিষ্ট হারে আমাদের সুদটা কি যোগ হয়। কিন্তু আজকে আমরা শিখব এই সরল সুদের থেকে আরও এক ধাপ এগিয়ে একটা অধ্যায় শিখব, সেটার নাম হচ্ছে আমাদের কি চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদটা কি? চক্রবৃদ্ধি সুদ হলো যদি মূল টাকার পাশাপাশি আগে পাওয়া সুদের ওপরও সুদ যুক্ত হয়, তখন তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। তাহলে কি হবে? মূল টাকার পাশাপাশি আগের পাওয়া সুদের ওপরও যখন সুদ যুক্ত হবে তখন তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। ধরো তোমাদেরকে আমি যদি একটা উদাহরণ দিই যে 100 টাকা রাখা হয়েছে 1 বছরের জন্য আর 10% হারে সুদ, তাহলে কত টাকা হবে? 110 টাকা। 1 বছর পর 110 টাকা হয়ে যাবে, কিন্তু পরের বছর তখন কি হবে? আমাদের এই 110 টাকার ওপরে আবার সুদটা চাপবে। ঠিক আছে, মানে সরল সুদের ক্ষেত্রে কি হতো? এই 100 টাকার ওপরই পরের বছরে আবার সুদ হতো, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে? এই যে সুদটা পেলাম 110 টাকা, মানে 100 টাকা ছিল, 10 টাকা যোগ হয়ে 110 টাকা হয়েছে, পরের বছর এই 110 টাকার ওপরে আবার সুদ যুক্ত হবে। তাই চক্রবৃদ্ধি সুদ সমান হচ্ছে যে আমাদের কি হয় বলতো? মোট যে পরিমাণ থেকে মূলধন বিয়োগ। আচ্ছা, মোট পরিমাণ কি? অ্যামাউন্টটা আমার টোটাল বছরের শেষে যেটা যোগ হবে সেটা থেকে আমাদের মূলধনটা বাদ দিলেই তবেই আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। এবার আমরা চলো এই চক্রবৃদ্ধি সুদের কয়েকটা বৈশিষ্ট্য একটু দেখে নিই। এখানে দেখো আমি চক্রবৃদ্ধি সুদের কয়েকটা বৈশিষ্ট্য লিখেছি, যেটা তোমাদেরকে আমি আগেই বললাম, মুখে বলি, সেটা তুমি তার খাতায় আমি লিখে দিলাম যে কি বলা হয়েছে না কি হয়েছে। প্রতিটি বছরের শেষে মোট পরিমাণ, মানে বছরের শেষে যে মোট পরিমাণটা থাকবে পরবর্তী বছরে যেন নতুন মূলধন হয়ে যায়, মানে এবছরের শেষে যেটা পরিমাণটা দাঁড়াবে সেটা হবে পরবর্তী বছরের জন্য নতুন মূলধন। আর সরল সুদের ক্ষেত্রে কি হতো? পুরো মূল সময়টাই মূলধনটা কি একই থাকতো। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর পরিবর্তিত হচ্ছে, মানে এবছর যদি 100 টাকার মূলধনটা সুদ পেয়ে আমি 110 টাকা হয়, সেক্ষেত্রে আমাদের পরবর্তীকালে 110 টাকার ওপর হবে। 110 টাকার ওপরে আমি যে পরিমাণ সুদ পেলাম হয়তো 125 টাকা হলো, সেই পরবর্তী বছরে 125 টাকার ওপরে আমাদের আবার সুদ চাপবে। তাহলে চলো এবার দেখে নিই আমরা চক্রবৃদ্ধি সুদের প্রধান সূত্রটা কি রয়েছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি আমি ধরি মূলধন সমান পি টাকা, সুদের হার R% সময় সমান N বছর। ঠিক আছে, মূলধন পি টাকা, সুদের হার R% আর সময় যদি N বছর হয়, এটার ওপর ভিত্তি করে আমরা সূত্রগুলো নির্ণয় করব। প্রথম সূত্রটা আমি রেখে নিচ্ছি। যখন সুদ প্রতি বছর চক্রবৃদ্ধি হয়, সুদ যদি প্রতি বছর চক্রবৃদ্ধি হয় তখন কি হয়? সূত্র হয় মোট পরিমাণ।
আমি কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদের মানটা বার করছি না, কিন্তু মোট পরিমাণটার উপর বার করছি। মোট পরিমাণ মানে এ সমান হচ্ছে যে P1 যোগ R/100 টু দি পাওয়ার n। এখানে তোমাদেরকে একটা কথা আমরা বলে রাখছি, এই যে এনটা আমি সময়টা ধরেছি বছর, মানে সময়টা আমরা সরল সুদের ক্ষেত্রে কি হয়েছিল আমরা টি দিয়ে নির্ণয় করেছি, কিন্তু এখানে আমরা এন দিয়ে নির্ণয় করছি। এই এনটা যে সবসময় বছর হবে এমনটা কিন্তু নয়, ঠিক আছে? তাহলে প্রথমেই হচ্ছে মেন এই জিনিসটা মনে রাখবে, যখন সুদ প্রতি বছর চক্রবৃদ্ধি হচ্ছে, মানে এই সূত্রটা হচ্ছে প্রধান সূত্র, এটা তোমরা প্রথমে মনে রাখবে। প্রতি বছর চক্রবৃদ্ধি হচ্ছে তার মানে হচ্ছে যে কি, যদি এক বছর অন্তর অন্তর পাল্টাচ্ছে, মানে এই বছরটা একটা বছর মানে 12 মাস শেষে যে মূলধনটা আসবো সুদ সমেত সেটা হবে পরের বছরের মূলধন। বোঝা গেছে? বছরের দ্বিতীয় সূত্রটা একটু দেখি। এবার হচ্ছে যে এটা তো এক বছরে গেল, যখন সুদ প্রতি 6 মাসে চক্রবৃদ্ধি হয়। যদি প্রতি 6 মাসে চক্রবৃদ্ধি হয়, আগেরটা আমাদের কি ছিল এক বছর, মানে কি এক বছর মানে 12 মাস, আর কিন্তু হচ্ছে শুধু 6 মাস, প্রতি 6 মাসে, মানে এক বছর যেহেতু 12টা মাস, 6 মাস মানে কি হচ্ছে 6 মাস অন্তর অন্তর এটা কিন্তু চক্র, মানে বছর তখন কি হবে দুবার দেখো চক্রবৃদ্ধি হবে। সেক্ষেত্রে আমাদের সুদের হার হবে R/2 প্রতি 6 মাসে। বোঝা গেছে? মানে আমাদের কিন্তু যে সুদের হারটা দেওয়া থাকবে সেটা হচ্ছে বার্ষিক দেওয়া থাকবে। এবার সেক্ষেত্রে আমাদের সুদের হারটা কত করতে হবে, R/2। 2 দিয়ে আমরা কেন করেছি, তার মানে হচ্ছে যে আমাদের এক বছর সমান ক মাস, 12 মাস। 12 মাসকে যে 6 দিয়ে আমরা ভাগ করব, 6 মাস অন্তর অন্তর করে, তাই 6কে করলে 2 আসে, তাই আমরা 8কে 2 দিয়ে করেছি। আর সময় হবে 2n 6 মাসে। মানে সময়টা হবে তখন 2n, যা সময় থাকবে সেটাকে 2 দিয়ে তখন গুণ হয়ে যাবে। এবার আমরা সূত্রটা আসবো। সূত্র তখন আমাদের হবে মোট পরিমাণ, মানে হচ্ছে এ সমান হবে কি, দেখো এর মতনই করে লিখবো, পি এর জায়গায় পি একই থাকবে, 1 এর জায়গায় 1 একই থাকবে। এবার আরটা কি হবে, আরটা কি বলেছে 2 হয়ে যাবে, তাই তো? নিচে 2 আসবে একটা, আর এই যে 100 গুণ আছে, 100 গুণটা 100 জায়গাতেই থাকবে। আর সময়টা এই যে n এর জায়গায় আমাদের কত হবে 2n। সূত্রটা কীভাবে হলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। মানে আমাদের প্রথমত যে মনে রাখতে হবে শুধুমাত্র এই সূত্রটা, তারপরে তো আমাদের বাকি সূত্রটা আমরা নিজে নিজে নির্ণয় করতে পারবো। তাহলে এটা হচ্ছে প্রতি 6 মাসে যদি আমাদের যখন চক্রবৃদ্ধি হবে তখন এই সূত্রটা আসবে। এবার চলো পরেরটা আবার দেখে নিই। এবার হচ্ছে যদি সুদ প্রতি চতুর্থাংশ হয়, চতুর্থাংশ মানে কি 3 মাস, মানে 3 মাস অন্তর অন্তর, মানে এক বছরটাকে চতুর্থাংশ করতে হবে, মানে 1/4 অংশে ভাগ করতে হবে, তখন 3 মাসে চক্রবৃদ্ধি হয়। সেক্ষেত্রে আমাদের সুদের হার হবে R/4%। ঠিক আছে, 3 মাসে R/4% হবে কি 3 মাসে। আর সময়
4n কত হবে 3 মাস, 4n হবে কত হবে 3 মাসে। ঠিক আছে, এবার সেক্ষেত্রে আমাদের তখন সূত্রটা কি হবে? সূত্র হবে মোট পরিমাণ অর্থাৎ অ্যামাউন্ট সমান পি এর জায়গায় পি, আগে সূত্রের সাথে মিলিয়ে করে দেখো, 1 জায়গায় 1 থাকবে, আর এর নিচে কত হবে তখন 4 হয়ে যাবে, আর নিচে থাকবে কত আমাদের 100, আর এখানে এনটা জায়গায় কত হবে আমাদের 4n। তাহলে এই যাচ্ছে আমাদের সূত্রটা। তাহলে এই সূত্রটা কখন হচ্ছে আমাদের? যখন প্রতি চতুর্থাংশ হয়, মানে 3 মাস। চতুর্থাংশ মানে কি, বছরটা যেহেতু 12 মাস, সেটাকে 4টি ভাগে ভাগ করতে হবে, তাহলে 3 মাস অন্তর অন্তর হচ্ছে, তখন সুদের হারটা কি হবে 4টি বা 4 দিয়ে ভাগ করতে হবে, সময়টাকে 4 দিয়ে তখন গুণ করতে হবে। বোঝা গেছে নিশ্চয়ই এটা? এবার আমরা পরের সূত্রটা দেখে নেব। এবার হবে যদি সুদ বার্ষিক হয়, সুদ বার্ষিক হয় কিন্তু সময় ভগ্নাংশ হয়। কি বলেছে? সুদটা বার্ষিকের জায়গায় বার্ষিকই হবে, কিন্তু সময়টা কিন্তু ভগ্নাংশ হবে। তখন সময় বলতে সময় হচ্ছে একটা হচ্ছে যে n বছর, আর অতিরিক্ত সময়টা অতিরিক্ত সময় তো না, অতিরিক্ত মাস সমান m, মানে সময়টা তখন হবে n বছর যুক্ত অতিরিক্ত মাস সমান হচ্ছে m। ঠিক আছে, তাহলে এখানে হবে অতিরিক্ত যে সময়টা, অতিরিক্ত সময় এবার করব আমরা, অতিরিক্ত মাস ছিল তখন। আচ্ছা, অতিরিক্ত মাসটা m, এটাকে আমরা যদি বছরে করি, এটা তো মাসে আসবে, এমটা তো মাস, সেক্ষেত্রে আমাদের এমটা কি হবে আমাদের 12 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, যেহেতু 12 মাসে 1 বছর 12 দিয়ে ভাগ হবে, তবেই তো আমরা পাবো। যদি আমাদের 3 মাস বলে, 3 মাস মানে কি হলে বছরে 1 বছরে কত অংশ হবে, তাহলে 3 এর 12 বছর, সেটা করতে হবে। তাহলে মোট তখন সময় হবে, মোট সময় সমান হচ্ছে যে এনটা হচ্ছে যে বছরের পরিমাণটা থাকবে বছর, আর এমটা হচ্ছে যে m/12। তাহলে এটাই হচ্ছে যে আমাদের মোট সময়টা, মানে আমরা যেটা বার করব, এনটা হবে বছর আর এমটাকে মাস হবে, এমটাকে আমরা সেটাকেও বছর, তাহলে দুটো যোগ করব, সেক্ষেত্রে আমাদের সূত্র হবে, সূত্র আসবে মোট পরিমাণ এ সমান হচ্ছে যে পি যোগ 1r/100, যেটা আমাদের প্রথম সূত্র ছিল। নর্মাল যেহেতু n বছরটা আছে সেহেতু আমরা nই লিখব। এবার এর সাথে আর একটা গুণ হবে 1 যোগ, মানে যোগের সাথে আরেকটা গুণ হবে, পির সাথে এইটা গুণ হবে, প্লাস এই যে এটা যোগ, এটাও আছে তাই এটাও গুণ হয়ে যাবে, m/mr, আর এখানে 12 গুণ 100। ঠিক আছে, এটা যেমন ছিল সেরকম হবে, এর সাথে এইটাও শুধুমাত্র গুণ হবে। আশা করি সূত্রটা বুঝতে পেরেছ। এবার আমরা পরের সূত্রটা দেখে নেব। পরের সূত্রটা আমাদের এখানে আজকের ক্লাসের শেষ সূত্রটা। যদি সুদের হার প্রতি বছর আলাদা হয়, এতক্ষণটা কি হচ্ছিল, সুদের হারটা একই থাকছিল, সুদের হারটা প্রত্যেক বছর আলাদা হচ্ছে। এবার আমি এখানে চলো ধরে নিচ্ছি, ধরি প্রথম বছর থাকছে আর 1%,
দ্বিতীয় বছর 8%, তৃতীয় বছর 3%, হলে এরকম করে রয়েছে। 3টে বছরে দিয়ে যায়, 3টে বছরে 3 রকমের সুদ। সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে? সেক্ষেত্রে আমাদের সূত্র হবে মোট পরিমাণ অর্থাৎ এ সমান হচ্ছে যে পি ইন্টু 1 প্লাস R1/100, 1 প্লাস R2/100, 1 প্লাস R3/100। ঠিক আছে, মানে এরকম হচ্ছে চলতে হবে, যতগুলো বছরে দেবে, যতগুলো আলাদা দেবে, ততগুলো ঠিক এরকম করে পরপর গুণ হতে হতে থাকবে। এখানে তখন এনের কোনো উল্লেখ নেই, তার কারণটা কি প্রতি বছর কিন্তু সুদের হার কিন্তু আলাদা আলাদা হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের সূত্রগুলো। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে এখানে তো চক্রবৃদ্ধি সুদ তো কোথাও আমরা বের করা দেখলাম না, তাহলে চক্রবৃদ্ধি সুদটা কি করে বার করব? তাই তো এখানে দেখো আমরা সবেতে কিন্তু মোট পরিমাণ বার করেছি, যতগুলো সূত্র লিখেছি সেখানে মোট পরিমাণ বার করেছি। চক্রবৃদ্ধি সুদ তো কত যদি বার করতে বললে হয়তো আমরা বার করি নাই। চক্রবৃদ্ধি সুদের বৈশিষ্ট্য হলে কোথা থেকে হচ্ছে? হ্যাঁ, এখান থেকে চক্রবৃদ্ধি সুদ। তোমাদের দেখো প্রথমেই আমি ক্লাসে দেখিয়েছিলাম যে চক্রবৃদ্ধি সুদ সমান কী হবে, এই মোট পরিমাণ থেকে মূলধন যেটা দেবে সেই মূলধনটা বিয়োগ করলেই আমার চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো। এবার তোমাদের কি বলতো, এই যে 5টা তোমাদের আমি সূত্র লেখালাম, এই 5টা সূত্রের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে চলো মানে কয়েকটা উদাহরণ করিয়ে দিচ্ছি, আর তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আমি একটা উদাহরণ নিয়েছি, উদাহরণ বলতে কোনো লেখা উদাহরণ নিই নাই, নর্মাল নিয়েছি একটা সংখ্যা নিয়ে। আর তোমাদেরকে হবে উদাহরণগুলো দিলে একটু সূত্রগুলো বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমেই যেহেতু 1 নম্বর করছি, তাহলে 1 নম্বর সূত্রটা এখানে ব্যবহার করব, যেখানে পি বলেছে 5,000 টাকা আর 10% আর এন হচ্ছে 2 বছর। এখানে কিন্তু আমি প্রত্যেকটা চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বার করছি, অন্য কোনো কিচ্ছু বের করবো না আমরা, শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ। মাথায় রাখো, আমি যে কোটায় বার করব এই 5টা সূত্রের উপর আমি 5টা উদাহরণ দিচ্ছি, 5টা উদাহরণ শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে পি হচ্ছে 5,000 আর হচ্ছে 10%, সময় হচ্ছে 2 বছর দিয়ে দিয়েছে। নর্মাল সূত্র আমরা যেটা বার ছিল আমাদের সূত্রটা, মোট পরিমাণ এ সমান কি ছিল, পি যোগ গুণ 1 প্লাস R/100 আর এখানে হচ্ছে এন, এটা ছিল আমাদের সূত্র হয়েছে। এবার এই সূত্রটা আমরা এই সংখ্যাগুলোই বসাবো। সমান দিচ্ছি, পি এর মানটা কত 5,000, 1 যোগ R/100, আরটা কত 10, নিচে হচ্ছে 100 আর এনটা হচ্ছে কত 2 হয়েছে। এবার আমরা 5,000 হচ্ছে গুণ, এটা যোগ করছে আমাদের হচ্ছে যে 110/100 হয়, এটা স্কয়ার আসবে। এবার আমরা কি করব, 5,000 গুণ, এবার এই 110কে যদি 100 দিয়ে আমরা ভাগ করি সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা কত আসে বলো তো? 2 ঘর আগে দেখো দশমিক বসবে, তার মানে হচ্ছে যে আমাদের 1.10, শূন্যটা না হলেও হয়ে যায়, এটাই তো হয়, শেষ থেকে 2 ঘর আগে দশমিক বসবে। তার মানে হচ্ছে যে আমাদের 5,000 গুণ 11 গুণ করলে হচ্ছে 121, আচ্ছা দুটো শূন্য, আমি শূন্যটা কেটেই দিচ্ছি সুবিধা হবে একটু। 121 আর আমার 2 ঘর আগে দশমিক বসবে, যেহেতু 2বার গুণ করছি তাই 1 2 এখানে দশমিক, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার বেরোবে, এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 605000, শেষ থেকে 2 ঘর আগে দশমিক, তার মানে এই দুটো শূন্য কেটে যাচ্ছে। তাহলে এইটা আমাদের বেরোচ্ছে হচ্ছে মোট পরিমাণ। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ যদি বার করি আমরা, অতএব এখান থেকে আমরা চক্রবৃদ্ধি বার করব, চক্রবৃদ্ধি সুদ সমান হচ্ছে যে এটা থেকে আমাদের মোট পরিমাণটা বাদ দিতে হবে, বিয়োগ কত ছিল আগে 5,000, সমান আমাদের কত থাকছে 1,050 টাকা।
তার মানে আমার চক্রবৃদ্ধি সুদ থাকছে আমাদের কত 1050 টাকা। তার মানে এই সূত্রগুলো প্রত্যেকটা শেষে আমাদের বেরোবে মোট পরিমাণ, সেখান থেকে আমাদের যে পি এর মানটা অর্থাৎ আসল মূলধনটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করলেই আমাদের বেরিয়ে যাচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে প্রথম সূত্রটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমি পরের সূত্রটা তোমাদের দেখিয়ে দিই। দেখো পরের উদাহরণে বলা হয়েছে যে পি হচ্ছে 8000 টাকা, আর হচ্ছে 8%, এন হচ্ছে 1.1.5 বছর। আর দেখো কী বলেছে, অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা সূত্রটা প্রয়োগ করতে হবে, মানে অবশ্যই দ্বিতীয় সূত্রটা আমরা প্রয়োগ করব। দ্বিতীয় সূত্রে হলো আমাদের এখানে প্রথমত কী করে নিতে হবে যে প্রতি অর্ধবার্ষিকী মানে কি 6 মাসে, প্রতি 6 মাসে রেট মানে সুদের হারটা কত কি করতে হবে, অর্ধেক করতে হবে, তাই তো। 8কে 2 দিয়ে ভাগ সমান হচ্ছে যে 4%, এটাই ছিল। আর মোট সময় এখানে কত বছর বলেছে, 1.5 বছর। 1.5 বছরকে 2 দিয়ে গুণ করতে হবে সমান হচ্ছে 3 বছর। এটা 3 বছর ঠিক হবে না, এটা 3 হবে 6 মাসে। এটা 2 দিয়ে গুণটা করলাম, কিন্তু 2 দিয়ে 3 বছর নয়, 1.5কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে যে 3টা হচ্ছে কি মানে 3 বার হবে, মোট সময়টা হবে 3 বার কাউন্ট হবে। মানে অ্যাকচুয়ালি যে এন এর মানটা হয়, এন এর মানটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো বছরে নয়, এনটা হচ্ছে যে সময়, মানে শুধুমাত্র সময়, কোনো নেই যে বছর হবে বা মাসে হবে এমনটা নয়, মানে 3 বার কাউন্ট হবে এন এর মানটা। ঠিক আছে, এবার সূত্রটা প্রয়োগ করব। সূত্র আমাদের ছিল মোট পরিমাণ সমান হচ্ছে যে সূত্র কি ছিল আমাদের, যে P1 যুক্ত R/2 গুণ 100 হচ্ছে 2n। দেখো তুমি কিন্তু এই সূত্রটা প্রয়োগ করতে পারো, এই সূত্রটা প্রয়োগ করলে আমাদের কিন্তু এইগুলো ব্যবহার করতে হবে, কিন্তু এর বদলে কিন্তু আমি কিন্তু নর্মাল এই সূত্র যদি প্রয়োগ করি, যেটা আমাদের অ্যাকচুয়ালি সূত্র, R/100 হচ্ছে n, এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু আমি এই সূত্রটা প্রয়োগ করে দেখা যায় মানে P1 এর জায়গায় 1ই হবে। আর এর মানটা কত বলেছে এখানে 8, তাহলে নিচে 2 গুণ 100, এখানে হচ্ছে 2n, মানে 2 এর সাথে 1.5 গুণ। দেখো এবার এটা কি বলতো, আমি দেখো এইগুলি লিখতে হয়েছে, কিন্তু যদি আমি এই সূত্রটা ব্যবহার করতাম তাহলে আমার তখন কী হতো, এইটা আর এটা লিখতে হতো, 4% লিখতে হতো, 3%, দেখো সেই একই কিন্তু ব্যাপারটা। তোমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করতেও পারো, কিন্তু আমি তোমাদেরকে এইটাই দেখিয়ে দিচ্ছি। এবার আমি এখানে পি এর মানটা আমি এখানে লিখতে 8000 লিখতে হবে, 8000 হয়ে গেছে। এবার আমি সূত্রটা জলে প্রয়োগ করে দেখাচ্ছি। 8000 গুণ, এটা আমি 4 করে দিচ্ছি একবারে, 1 প্লাস 4/100, আর এটা হচ্ছে 3। মানে এইটা যদি ব্যবহার করো তাহলে ডাইরেক্ট এইখান থেকে এইটা লেখা যেতে পারে, আর এইটা করলে এইটাই আসতে হবে, প্লাস এটার পরে এটাই আসতে হবে। নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারছো যে আমি কি বলেছি, এখান থেকে এটা করে তার মানে এইটা বার করতে হবে। এটা তোমরা বের নাও করতে পারো, আবার করতেও পারো। হয়েছে, এবার চলো আমি তোমাদেরকে এটা একটু দেখিয়ে দিই। 8000 গুণ, এটা হচ্ছে যে 104/100√3 কিউব, তাহলে হচ্ছে যে 8000 গুণ 1.04 এটার কিউব, মানে 1.04টা 3 বার গুণ। তার মানে আমি এখানে সমান দিয়ে করতে পারি যে 8000 গুণ 1.04 1.04 আর গুণ হচ্ছে 1.04, 3 বার গুণ হচ্ছে। এই 3 বার গুণের বদলে এটা হবে আমাদের 8000 গুণ, এই তিনটে যদি আমরা গুণ করি তাহলে পাই আমরা 1.124864, এটা। এবার দেখো সমান দিচ্ছি, এটা যদি আমি গুণ করি তাহলে হচ্ছে যে 8.991, এটা আমাদের কী বেরোচ্ছে মোট
মোট পরিমাণটা বেরিয়েছে। এবার আমার চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান 8,998.91 বিয়োগ 8,000 সমান হচ্ছে যে 998.91 টাকা। তার মানে এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ। দেখো এবার 3 নম্বর উদাহরণ নিই। 3 নম্বর উদাহরণে বলা হয়েছে পি এর মানটা 12,000, আর এর মানটা 12%, এন হচ্ছে যে 2 বছর, কিন্তু চতুর্থাংশ চক্রবৃদ্ধির ক্ষেত্রে। তাহলে আমরা এখানে আগের মতন আমরা এখানে বের করে নেবো। চতুর্থাংশ চক্রবৃদ্ধি মানে কী হবে? 3 মাস অন্তর। তাহলে প্রতি 3 মাসে রেট, প্রতি 3 মাসের রেট ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে মানে কত পার্সেন্ট হচ্ছে আমাদের? 3%। আর মোট সময়টাকে আমি কি বলেছিলাম যে 4 দিয়ে গুণ সমান 4 2 8, 3 মাসে 8 বার হবে। তার মানে সময়টা হবে 8 বার, 3% এতে 3 মাস অন্তর অন্তর 8 বার সেটা হবে। হয়েছে? এবার আমরা সূত্রটা করব। এবার সূত্র বলতে আমরা এখানে মেন সূত্রটাই আমরা করছি। মোট পরিমাণ, যেটা সূত্র ছিল আমি করছি P1 + R/100 n। ঠিক আছে? এবার তোমরা কিন্তু এখানে এই সূত্রটা ব্যবহার করতে না পারো, আবার এইটা ব্যবহার করতে পারো। 1 + R/4 × 100/4n। আমি তোমাদের এটা করেছিলাম, তোমরা এটা করলে কি করতে হবে? ডাইরেক্ট এটা ব্যবহার করতে হবে, আর সূত্রটা করলে তোমরা এই সংখ্যা দুটো ব্যবহার করবে। এবার আমরা পি এর মানটা কত করছি? 8,000 নয় 12,000 গুণ 1 যুক্ত আর এর মানটা আমি কত বার করেছি? 3, তাই তো? 3/100। আর এটা কত? 8 বার, তাই তো? তাহলে আমাদের হচ্ছে দেখো 12,000 গুণ, এটা যদি হয় 103/108 সমান হচ্ছে যে 12,000 গুণ 10.3 না সরি 1.03, এটার 8। এবার যদি আমরা এটা গুণ করি তাহলে আমাদের এই 1.03 এই সংখ্যাটা যদি আমরা গুণ করি, সেই সংখ্যাটা 8 বার গুণ করলে আমরা পাবো হচ্ছে যে 1.2667। এবার এটা আর এটা যদি আমরা গুণ করি তখন আমরা পাবো 15,201.24। এটা পেয়েছে আমাদের কি? মোট পরিমাণ। তাহলে চক্রবৃদ্ধি সুদ, অতএব চক্রবৃদ্ধি সুদ সমান হচ্ছে যে 2,4 বিয়োগ 12,000 সমান কত? 3,201.24 টাকা। বোঝা গেছে 3 নম্বর সূত্রটা? তো চলো পরের সূত্রটা আবার দেখে নিই। দেখো 4 নম্বর উদাহরণে বলা রয়েছে পি এর মানটা 10,000 টাকা, আর এর মান 10%, এন হচ্ছে 2 বছর 6 মাস। যখন সুদের হারটা বার্ষিক হবে কিন্তু সময়টা ভগ্নাংশ থেকে যাচ্ছে, সময়টা ভগ্নাংশ হচ্ছে। তোমাদেরকে আমি বলেছিলাম, আচ্ছা এন এর মানটা দেখো 2 বছর 6 মাস, এটাকে আমি এন আর এম দুটো ভাগে ভাগ করেছি। আমি এখানে এন হবে 2 বছর আর এম হবে কত? 6 মাস, তাই তো? সূত্রে আমার এটাই ছিল যে অতিরিক্ত মাসটা হবে যে এম এর মান। তাহলে সেক্ষেত্রে আমাদের যে সূত্র ছিল মোট পরিমাণ সমান পি গুণ 1 যুক্ত R/100 n, আর এখানে হবে 1 যুক্ত MR, আর নিচে হবে 12 গুণ 100। সূত্র এটাই ছিল, নিশ্চয়ই মনে আছে তোমাদের? করলাম দেখো। এবার আমরা বার করছি পি এর মান হচ্ছে 10,000, এখানে 10,000
1 যুক্ত r এর মানটা কত 10, 10/100, n এর মানটা হচ্ছে 2, আর 1 যুক্ত m এর মানটা কত 6, 6 গুণ r এর মানটা কত 10, নিচে হচ্ছে আমি একবার লিখে দিচ্ছি 1200 হয়েছে। এবার আমি সমান দিচ্ছি এখানে 10,000, 110/100 এটা স্কয়ার, আর এটা দেখো এখানে যে আমি 1200টা করেছি, এটা যদি আমি 1200টা না করে গুণের আকারেই রাখতাম 12 গুণ, তাহলে 6 2 12, 2 5 10, তাহলে কত থাকছে বলো তো 1 যুক্ত 5/100 থাকছে। কাটাকুটিটা কি বোঝা যাচ্ছে? দেখো আমি এখানে 12টা রেখেছি, 12টার জায়গায় 12 রেখেছি, আর 100 লিখেছি, 1200টা করিনি গো, 6 2 12 করেছি, আর 2 5 10 করেছি। তাহলে সেক্ষেত্রে আমরা আবারও এখানে করতে পারি, এইটা হচ্ছে যে 1.1 স্কয়ার, আর এখানে হচ্ছে যে 1.05, এটা গুণ, আর টোটাল আমাদের গুণটা হচ্ছে যে 10,000 গুণ 11 গুণ করলে হচ্ছে যে তোমার 121 গুণ 1.05, গুণটা বোঝা গেছে। এবার আমরা এই টোটাল গুণটা করব, টোটাল গুণটা করলে আমাদের আসে হচ্ছে যে এটা, আমরা গুণ করে দেখো এটা আসবে। আর চক্রবৃদ্ধির সুদ আমরা বার করব, সুদ সমান হচ্ছে যে বিয়োগ 10,000 সমান হচ্ছে কত 2,705, এই টাকাটা চক্রবৃদ্ধি সুদ। বুঝতে পেরেছো 4 নম্বর সূত্রটা। এবার লাস্ট উদাহরণ 5 নম্বর সূত্রের উদাহরণটা চলো দেখে নিই আমরা। 5 নম্বর উদাহরণে বলা হয়েছে পি এর মানটা 6,000টা, R1 5%, R2 6%, R3 4%। কারণ এখানে কি বল যখন সুদের হারগুলো ভিন্ন হয়, সেক্ষেত্রে আমাদের 5 নম্বর সূত্রটা আমি তোমাদেরকে করিয়েছিলাম। সূত্রে আমাদের বলা ছিল যে মোট পরিমাণ, আমি এখানে 3টে নিয়েছি, 4টেও থাকতে পারে, 5টা থাকতে পারে, 2টো থাকতে পারে, অনেকগুলোই থাকতে পারে। সেখানে আমাদের ছিল পি 1 যুক্ত R1/100, 1 যুক্ত R2/100, আর 1 যোগ R3/100, মানে এর পরে থাকলে এর পরে আরও হবে, এই 4টে থেকে 4টে হবে। তাহলে আমরা চলো এবার বসিয়ে নিই, পি এর মান তাহলে আমাদের কত হবে 6,000 গুণ এবার 1 যুক্ত R1 মানে হচ্ছে 5/100, তারপর হচ্ছে যে 1 যুক্ত 6/100, তারপর হচ্ছে 1 যুক্ত 4/100 হয়েছে। এবার আমরা করব কি 6,000 গুণ 105/100 গুণ 106/100 গুণ 104/100। আমি এগুলো কোনো কাটাকুটি করছি না, ডাইরেক্ট আমি দশমিক নিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে 1.05 গুণ 1.06 গুণ 1.04 হয়েছে। এবার আমাদের আসবে 6,000 গুণ, এই 3টে গুণ করলে আসে 1.166664, আর এটার একসাথে গুণ করলে আমাদের আসে 6,999.84 এতটা। তাহলে অতএব আমাদের চক্রবৃদ্ধি সুদ সমান 699.84 বিয়োগ 6,000, তাহলে আসছে 999.84 এত টাকা। তাহলে এই হচ্ছে আমাদের 5 নম্বর সূত্রটা, নিশ্চয়ই বুঝতে পেরেছো।
তাহলে আজকের ক্লাস শেষে আমরা কি শিখলাম, যে টাকা কিভাবে সময়ের সাথে সাথে বাড়ে এবং সুদের ওপর সুদ কিভাবে যুক্ত হয়। তোমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা বুঝতে পেরেছো। বিভিন্ন সময়ের সাথে এবং বিভিন্ন রকম সুদের হারের ওপর নির্ভর করে কীভাবে চক্রবৃদ্ধি সুদ হিসাব করতে হয় তোমাদেরকে আমি শেখালাম। একটা কথা মনে রেখো, জীবনে টাকার সঞ্চয় বা বিনিয়োগ করার ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ কিন্তু বন্ধু হয়ে উঠতে পারে। ঠিক একই রকমভাবে ধার করার ক্ষেত্রে আমাদের জীবনে বোঝায় উঠতে পারে। তাই চক্রবৃদ্ধি সুদ যদি তোমরা জেনে থাকো তাহলে সেটা আমাদের জীবনের ক্ষেত্রে ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের ক্লাস তাহলে এখানে শেষ হচ্ছে। পরবর্তী ক্লাসে আমরা চক্রবৃদ্ধি সুদের আরও কিছু গভীর সমস্যা সমাধান করে তোমাদেরকে দেখাবো। আজকে শুধুমাত্র সূত্রগুলো প্রয়োগ করে দেখিয়েছি সিম্পল অঙ্ক দিয়ে। সেখানে পরবর্তী ক্লাসগুলোয় আমি আরও কিছু বিভিন্ন ধরনের অঙ্কের সমস্যা সমাধান করে তোমাদের দেখাবো। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে ক্লাসটিকে অবশ্যই একটি লাইক করো, আর পরবর্তী ক্লাস নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।